আমরা আলোচনাটা শুরু করতে চাই নতুন যে রাজনৈতিক জোট গঠিত হয়েছে যুক্ত ফ্রন্ট, সেই যুক্ত ফ্রন্টের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেই বৈঠকের আলোচনা নিয়ে আরও অনেক আলোচনা আমরা শুনতে পাচ্ছি রাজনীতিতে, সাধারণ মানুষের মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু। রাজনীতিতে নতুন কিছু ঘটলে সেটি মানুষের আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায়। যুক্ত ফ্রন্ট অনেক নতুন একটি জোট, কিন্তু নির্বাচনকে সামনে রেখে নির্বাচন নিয়ে, আন্দোলন নিয়ে অনেক রকমের আলোচনা হয়েছে জোটের বৈঠকে। গতকাল বৈঠকটি হয়েছে। আমরা সেসব নিয়ে এবং তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য রাজনৈতিক বিষয় নিশ্চয়ই প্রসঙ্গক্রমে আসবে নিয়ে কথা বলবো জনাব মাহমুদুর রহমান মান্নার সাথে। তিনি যুক্ত ফ্রন্টের অন্যতম একজন নেতা। মান্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি এই বিষয়ে অনেক প্রশ্ন করার, প্রশ্নগুলো তো সাধারণভাবে আমরা বুঝি যে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলো জাগে সেগুলোই আমরা তাদের পক্ষ হয়ে আপনাদেরকে করতে চাই। তো একটা অনুষ্ঠানে বা সীমিত সময় তো সব করা সম্ভব না। আমি সাধ্যমতো চেষ্টা করবো বেশিরভাগ প্রশ্ন করার। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি ছোট করে জবাব দেন তাহলে তো অনেক বেশি প্রশ্ন করার এবং জানার আমরা সুযোগ পাবো। আর শুরুতেই এই যুক্ত ফ্রন্টে যারা আছেন, অনেক বিজ্ঞ এবং অনেক বিখ্যাত, অনেক দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার সম্পন্ন ব্যক্তিরা এখানে আছেন, যেমন ডক্টর কামাল হোসেন, প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী, জনাব আসম রব, আপনি আছেন। তো এই ব্যক্তিগুলোর ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান সম্পর্কে আমরা কম বেশি জানি। ওনারা যে উদ্যোগটি নিয়েছেন বা আপনারা নিয়েছেন, সেটার লক্ষ্য, পরিকল্পনা, সাফল্য, বাস্তবতা, সেগুলো নিয়ে আলোচনা করার আগে যুক্ত ফ্রন্টে যারা যুক্ত হয়েছেন তাদের প্রায় সবাই, বলা যেতে পারে সবাই, আমরা ১-১১ সময় যাদেরকে সংস্কারবাদী বলা হতো বিভিন্ন দলের বা দলের বাইরেরও, তাদের মুখগুলো, তাদের নামগুলো আমরা এখানে দেখছি। বিষয়টা মানুষের মনে এক ধরনের প্রশ্নের উদ্রেক করে। কি বলবেন আপনি? প্রথম কথা বলি যে ডক্টর কামাল কিন্তু যুক্ত ফ্রন্টে নেই, উনি ছিলেন না, এখনো নেই। গতকালকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে উনি যুক্ত ফ্রন্টে যোগ দিয়েছেন এরকম না। আচ্ছা। ফলে মানে যুক্ত ফ্রন্টের আলোচনার কথা যদি বলেন তাহলে ডক্টর কামালকে আমি বাইরে রাখবো। আচ্ছা। এরপরে বি চৌধুরী সংস্কারবাদী হবার তো কোনো বিষয় আছে সেরকম নয়, এবং আসম আরবেরও সংস্কারবাদী হওয়ার কোনো বিষয় নেই। আমি একজন সংস্কারবাদী ছিলাম, আমি দাবি করছি আমি ছিলাম। কারণ বাকি যে দুজনের কথা বললেন, ১-১১ সরকারের সময় ওনাদের অবস্থান, রাজনৈতিক বক্তব্য, কথাবার্তা, তখনকার সরকারের ভাবধারা, চিন্তা ভাবনার মধ্যে তো অনেক মিল ছিল। তাদেরকে সমর্থনও করেছেন নানানভাবে। ওই রকম করে আমি বলবো না, কারণ এক এক কথা এক এক রকম মানে হতে পারে। আমার একদম সবগুলো কথা তো মনে নেই এখন। ধরেন যে কোন কথায় সমর্থন বুঝিয়েছে, কোন কথায় আবার একটু দ্ব্যর্থবোধক, বা কোন কথা উল্টো বুঝিয়েছে, এগুলো আমার এখন মনে নেই, সেরকম করে বলতে পারবো না। কিন্তু আমি আমার কথা বলতে পারি, আমি একজন সংস্কারপন্থী ছিলাম। আমি মনে করি তখন আমি আওয়ামী লীগ করি, আমি মনে করতাম মনসুর ভাই ডাকসু ভিপি ছিলেন, সুলতান মনসুর ওই ইয়ের মধ্যে নেই, শুধু কালকের বৈঠকেই ছিলেন, শুধু কালকের বৈঠকে ছিলেন। আর সুলতান মনসুর সংস্কারবাদী ছিলেন যে এরকম কোনো কথা নেই, উনি নিজেও বলেননি, আর কেউ সেটা বলেনি। যেমন ধরেন আমাকে কেউ সংস্কারপন্থী বলে কোনো তিরস্কার পুরস্কার কিছু করে, কিন্তু আমি মনে করি সংস্কার একটা ভালো শব্দ। সংস্কারটা একটা ধারাবাহিক, প্রতিনিয়ত চলমান, প্রবহমান একটা রাজনীতি বলেন, সামাজিক বলেন, কর্মকাণ্ড। তো সংস্কারপন্থী হওয়ার মধ্যে প্রয়োজনীয়, কিন্তু যখন তার অপপ্রয়োগ হয় তখনই তো প্রশ্ন। অপপ্রয়োগ করবার তো আমাদের কারো কোনো সুযোগ ছিল না। ক্ষমতায় যারা ছিলেন, মানে যারা এলেন তারা, আর ক্ষমতার জন্য যারা স্টেক হোল্ডার ছিলেন, আওয়ামী লীগ বা বিএনপি, বড় বড় দল, সেই দুটো দলের নেতা নেত্রীরা বা মূল নেতৃত্ব কি করেছে সেটা থেকে বিচার করতে হবে। এর মধ্যে ইন্ডিভিজুয়াল কি করেছে সেটা দেখে বলতে পারবেন আপনি। কিন্তু আমাদের এখানে একটু কদর্থও করা হয়। যেমন ধরেন বলা হতো স্টার বা র্যাটস, মানে সুরঞ্জিত, তোফায়েল, নিয়ে, এর মধ্যে দুজন অলরেডি মারা গেছেন, তাদের আমি এখন নতুন করে বলতে চাই না। কিন্তু ওনারা যেরকম করে দলের মধ্যে সংস্কারের কথা বাইরে নিয়ে গিয়ে বলেছেন, আমি কখনো সেরকম বলিনি। আমি যা বলেছি দলের মধ্যে, এবং সেটা 1/11 হওয়ার আগে, আমার তো ডকুমেন্ট আছে, বিকজ আমি তখন তো লিখেছেন। এবং আমি মনে করি এখন পর্যন্ত, ধরেন আমি আজকে আওয়ামী লীগ করি, কিন্তু তারপর আমি মনে করি আওয়ামী লীগের এখন বিরাট সংস্কার করা উচিত, করা হয়নি বলে আওয়ামী লীগ এখন একটা স্বেচ্ছাচারী দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ যে শাসন করছে সেটা একটা স্বেচ্ছাচারী শাসন হয়েছে। এবং এইভাবে আমি মনে করি সংস্কার ধারাবাহিকভাবে যদি
রাজনীতিতে সমাজে চালু রাখা যায় তাহলে সেটা সমাজের জন্য বরঞ্চ ভালো। সংস্কার কোনো নিন্দার শব্দ হতে পারে না, সংস্কার বরঞ্চ সেন্স অফ অ্যাপ্রিসিয়েশন বা মানে একটা প্রশংসার শব্দ হয় উচিত নিশ্চয়ই ছিল। আপনি বলছিলেন যে যুক্ত ফ্রন্টে কারা আছেন কারা নেই। গতকালের বৈঠকে যেহেতু যুক্ত ফ্রন্টের বাইরের অনেকে আছেন, তার অর্থ কি এ দ্বারা যে তারাও এতে যুক্ত হতে যাচ্ছেন, একটা প্রক্রিয়ার মধ্যে আছেন? যুক্তফ্রন্টের সঙ্গে গণফোরামের বৈঠক ছিল, যদি আপনি মানে জি। লিটারালি বলেন তাহলে এটা মানে তাই। আচ্ছা। এখন গণফোরামের বৈঠকে অন্যরা উপস্থিত ছিলেন, গণফোরামের পক্ষে গণফোরাম দাওয়াত দিয়েছেন। আমরা ডক্টর কামালের বাসায় গেছি, উনি তার বাসায় যাদের দাওয়াত করেছেন, কিন্তু যেমন ধরেন ঐক্য প্রক্রিয়া বলে একটা সংগঠন আছে যার সভাপতি ডক্টর কামাল, উনি গণফোরামেরও সভাপতি, এটারও সভাপতি, সেই হিসেবে হয়তো উনি ঐক্য প্রক্রিয়ার লোক ডেকেছেন, আছেন, আমাদের আপত্তি করবার বিষয় নয়। সুলতান মোহাম্মদ মনসুর দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলন করেছেন, রাজনৈতিক আন্দোলন করেছেন, ডাকসুর ভিপি ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি বর্তমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দিচ্ছেন, এটাতেও আমাদের আপত্তির কোনো বিষয়টাই ছিলেন। কিন্তু এরা সুলতান মনসুর গণফোরামেও নেই, উনি আওয়ামী লীগেও তো নেই। জাতীয় ঐক্য প্রক্রিয়াতেও নেই। না, ওনাকে আমি মানে মাঝে মাঝে বলতেছি, আসলে উনি নিজে ব্যাখ্যা দিতে পারবেন, উনি বলতে চান যে আওয়ামী লীগ ছিল আমি সে আওয়ামী লীগের সঙ্গে আছি, কিন্তু এখন সে আওয়ামী লীগ নেই, আমি তার সাথে নেই বলেন। কিন্তু এটা যে খুব প্রকাশ্যে সরবে অনেকে জানেন এ সম্পর্কে, সেরকম না। উনি আছেন, এখন পর্যন্ত নিজেকে আওয়ামী লীগের পরিচয় দিতে স্বস্তি বোধ করেন, আমি তাই দেখেছি। কিন্তু আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান, কর্মকাণ্ড, বৈঠক বা অন্য কোনো তৎপরতায় ওনাকে দেখা যায় না, উনি জান না, এবং দলের লোকজনও সেভাবেই ওনাকে দেখেন, দলের মানে লোক তাকে প্রকাশ্যে দলের আমরা লোক যা মনে দেখি করেন তৎপরতা। না। কিন্তু গণতান্ত্রিক রাজনীতি, ভোটের রাজনীতি, নির্বাচনের রাজনীতি, জনসমর্থন, জনপ্রিয়তার জায়গাতে এই বড় বড় রাজনৈতিক নেতাদের অবস্থান কতটুকু? প্রথমে বলি, আমি একবার বলেছি, তারপরে আপনারা যেহেতু হয়তো অনুষ্ঠানটা ওই রকম করে তৈরি করা ছিল, সাজানো ছিল, সেই জন্যই ডক্টর কামালকে আপনি যুক্তফ্রন্টের নেতা বললেন, উনি তার নন। আচ্ছা, কালকে বৈঠকে ছিলেন বলে বা প্রক্রিয়ার সাথে মানে একরকম যুক্ত আমরা আছেন আবার বলে একসাথে কাজ করব সেরকম করে জি। কালকে আবার ঝালাই করা হয়েছে সম্পর্কটা, সেটা করব, সেটা ঠিক আছে। সেই অর্থে যদি বলেন যে একটা যৌথ প্রক্রিয়ার অংশ, তাহলে ঠিক আছে। আমি মনে করি আসলে দৃষ্টিভঙ্গিটা ইম্পর্টেন্ট, আপনি কীরকম করে দেখছেন। আমি কারোর নাম বলতে চাই না, কারণ কি তুলনামূলক চিত্রতে সবসময় কাউকে ছোট কাউকে বড় করা হয়। কিন্তু ধরেন সেই সময় প্রেসিডিয়ামে যারা যারা ছিলেন তাদের সবার কথা যদি বলি, তাহলে ডক্টর কামাল অ্যাট দি এজ অফ 81 ইজ অ্যালাইভ। অন্য কারো নাম বলবেন অ্যাট দ্যাট এজ, অথবা তার একটু কম বা কিছু বেশি, তারা রাজনীতিতে আলোচিত ব্যক্তি নন। তারা তাদের সময় যখন স্বকীয়তায় উজ্জ্বল ছিলেন, তখন হয়তো ডক্টর কামালের চাইতে তাদের উপরে বেশি আলো পড়েছিল। এখন অনেকেই সেই জায়গাতেই নাই। আমি মনে করি বরঞ্চ একটা ভুল বিরোধিতা করে, একটা অন্যায়ের বিরোধিতা করে, নিজেদের অবস্থানকে সংহত করে, সংজ্ঞায়িত করে, মানুষের সামনে চিহ্নিত করে, প্রকাশ করে তারা কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য পেয়েছেন। এই জন্যেই আজকে আপনারাও যে টক শো করছেন, এবং গতকালকের পর থেকে আজকে সারাদিন পর্যন্ত আমার মতো একজন ছোট মানুষ, রাজনৈতিক একজন কর্মী, আমি যে কতজন সাংবাদিকের সঙ্গে কথা বললাম তার কোনো হিসাব নেই। সবাই মনে করছেন এটা একটা টার্নিং পয়েন্ট হয়েছে গণতান্ত্রিক আন্দোলনের জন্যে। বিকল্পধারে বি চৌধুরীর কথা যদি বলেন, তো মানে এইটা তো একটা ইউনিক এক্সাম্পল যে উনি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি ছিলেন, সেই জায়গা থেকে সরে এসে, যে কোনো কারণ হোক সেই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, সরে এসে উনি একটা দল করে গণতন্ত্রের জন্যই সংগ্রাম করছেন। ওনার কি আশা থাকতে পারে? রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় ছিলেন, সেই জায়গাতে উনি আবার যাবেন, তার লড়াইতে তার করবার দরকার নেই। সে সম্মান তিনি পানই, প্রোটোকল এখনও পর্যন্ত উনি পান, উনি সেই লড়াই করছেন। আমি দুটো মানুষকে সেই অর্থে খুবই সম্মানিত মনে করি। আর আসম আব্দুর-রবের জীবনে কিছুই করা লাগে না, স্বাধীনতার পতাকা সারা বাঙালি জাতিকে তিনি দেখালেন, সেই পতাকার নাম ইনি উড়েছে, আর কি চান? না, আপনি তিনজন সম্পর্কে যা বলেছেন এটি নিয়ে কোনো বিতর্ক নেই। আমি বলছি কি যে আপনি যখন গণতান্ত্রিক রাজনীতি করবেন, সেখানে জনসমর্থন এবং নির্বাচনে জেতা এবং মানুষের উপরে প্রভাব বিস্তার করা, রাজনীতিতে প্রভাব বিস্তার করা, ব্যক্তি হিসেবে অতুলনীয় তারা। আমি বলছি কি যে আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেন, ভোটের রাজনীতির কথা বলেন, সেক্ষেত্রে বড় দলের প্ল্যাটফর্ম না থাকার কারণে তাদের যেই ঘাটতিটুকু হয়েছে, সেটি দিয়ে আপনি গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া পরিবর্তন বা যেসব প্রত্যাশা আপনারা করছেন, সেটা কিভাবে সম্ভব? মানে এরকম হয়েছে কি জানেন, 5 বছর ধরে দেশের উপরে একটা ভয়ের চাদর বিছানো আছে। মানুষ ভয়, অনেকে কথাই বলে না,
নিজেদের মত প্রকাশ করতে পারে না, টেলিভিশনগুলো পর্যন্ত নিজেদের গুটিয়ে নিয়েছে। সবাই বলেন টক আলোচনা শোতে হচ্ছে তো এখন অত প্রতিদিন, বেশি সব সামনে টেলিভিশনে প্রচুর আলোচনা কথা হচ্ছে, কিন্তু তারপরে একটা ডাইরেকশন সম্পন্ন। বিকজ বোঝা যায় যে কোনো একটা জায়গাকে আঘাত করতে চাই না, কোনো মানে একটা এখন জায়গাকে আলোচনা বেজার কি করতে আপনি পারি না। এরকমটা অনুভব করছেন? হ্যাঁ, অনুভব করছি এখনকারটা। বা এই যে এখন যে আলোচনা আমি করছি, আমার কথা তো বা বলছি, আমি যে আমার কথা বলছি, আমি প্রশ্ন আমার করছি কথা আপনাকে, বলছি, আপনি যে বলছেন, আমি আমার কথা বলছি, কিন্তু আপনি আপনার মতো বলছেন। সেই কথাটা আমার কথা কিনে সেটা তো আরেকটা। আমি আমার মতো বলছি, আমি বলবোই সেটাই। কিন্তু আমি এরকম করে বলি যে যদি এই অবস্থাটা না থাকতো, আমি আজকেও বলি পারমিশন দেওয়া হোক, এই 3 জন নেতা ঢাকা শহরের রেস কোর্সে একটা জনসভা করবেন, সব রকম পারমিশন, মাইকিং, পোস্টারিং, লিফলেটিং, যা যা করা যায়, তারপরে মানুষ কেমন রেসপন্স করে সেটা দেখান। আপনি তো করতেই দিচ্ছেন না, না করতে দিয়ে আপনি বলছেন কই আপনি তো পারেন না। হ্যাঁ, মানে বিশেষ চরিত্র আছেন বোকাই, তিনি খুব বুদ্ধিদীপ্ত মন্তব্য এবং প্রশ্ন করেন। আর বোকাইয়ের কথা শুনবো আমরা। আপনারা বসলেই সবাই কেন ভাবে যে আপনারা ষড়যন্ত্র করতেছেন? এরকম ভাবনা অনেকের আছে, বোকাই হয়তো তাদেরই প্রতিনিধিত্ব করছেন। মানে আপনি বললেন যে আপনি খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেন, কিন্তু ওনার নাম যেরকম দিয়েছেন প্রশ্নটা এরকম হলো। আমি এক জায়গাতেও এই রিয়াকশন দেখি নাই যে কেউ বলেছেন আমরা ষড়যন্ত্র করতে বসেছি। সবচেয়ে বড় ষড়যন্ত্র তো গোপনে হয়, ষড়যন্ত্র মানুষ বুঝতে পারে না, ঘটনা ঘটে যাওয়ার পরে বোঝে। আমরা তো ওপেনলি করছি। আমরা মনে করি যে এই বৈঠকটা তো রুদ্ধদ্বার ছিল না, আচ্ছা, বাইরে সাংবাদিক ছিল, ভেতরে access সাংবাদিক ছবি তুলতে পেরেছে, তারপরে বাইরে গেছে আমরা ব্রিফিং করেছি। বৈঠকটা যে হবে সেটা আগে সবাইকে জানানো ছিল। আমরা বিশেষভাবে দাওয়াত করিনি সাংবাদিকদের, কিন্তু তারা যখন আসছে তাদেরকে সেরকম জায়গা করে দিয়েছি। এবং যা যা আলোচনা হয়েছে আজকে তো অনেক পত্রিকাতে হুবহু পর্যন্ত কোনো কোনো জায়গাতে লিখে দেওয়া গেছে, একদম সূত্রের বরাত তো দিয়ে তো বিস্তারিত এর মাধ্যমে ষড়যন্ত্রের কোনো ব্যাপার নাই। এবং এই অভিযোগটা আমি কোথা থেকে হ্যাঁ, শুনি? এটা হয়তো ওই ভাবনা থেকে, যেমন সরকারের পক্ষ থেকে প্রায় শুনি উমুক বা তুমুক এই দল বা ব্যক্তি ষড়যন্ত্র করছেন, মানে কিছু একটা সরকারের বিরুদ্ধে করতে গেলে সেটি ষড়যন্ত্র, সেই সাধারণ ধারণার বশবর্তী হয়ে বাংলাদেশের হয়তো। সরকার এখন একটা অদ্ভুত জিনিস, তারা বলে তারা আন্দোলনের ষড়যন্ত্র করছে। আন্দোলন আবার আন্দোলনটা তো ষড়যন্ত্র? বৈধ এবং গণতান্ত্রিক বিষয়, এটা আবার আন্দোলনটা ষড়যন্ত্র ষড়যন্ত্র কি? হয় কিভাবে? কিন্তু আন্দোলনের নামে যদি আপনার অগণতান্ত্রিক, অবৈধ, অগ্রহণযোগ্য কিছু হয়, সেটা ষড়যন্ত্র হতে পারে। মানে নিজেরা একটা বিনা ভোটের সরকারে বসে আছেন 5 বছর ধরে, আর বাকিরা বলছে তুমি বিনা ভোটের সরকার তোমাকে মানতে চাই না, সেটা ষড়যন্ত্র হয়ে গেল। এটা বললে তো হলো না। জি, জনাব মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে